হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হাতে নিশ্চয়ই স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার পেয়ে গেছো। দেখো, আজকের ভৌতবিজ্ঞানের প্রথম স্কুলই তোমাদের শুরু করব, এবং সেখানে তোমাদের যেহেতু এমসিকিউ আর এসিকিউগুলো উত্তর দেওয়া আছে, কেবল আমি ভিডিওতে 2 নাম্বার আর 3 নাম্বার এগুলো করাবো। তাহলে 3-এর দেখো, তোমরা কী বলছে, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, দুটি প্রয়োজনীয়তা লেখো। তাহলে দেখো, অ্যান্সার লিখে দিয়েছি আমি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পয়েন্ট করে দেবে। কি বলছে, জীবাশ্ম জ্বালানি অনবায়নযোগ্য সম্পদ, তাই ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি চাহিদা মেটাতে এগুলো সংরক্ষণ করা জরুরি। তারপর কি বলছে, পরিবেশ দূষণ রোধ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণ এবং বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। এর ব্যবহার কমানো বা সংরক্ষণ করা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তারপরে দেখো, 3-2 যে তোমাদের গ্যাসের আচরণ থেকে যে গণিতটা দেওয়া আছে, সেখানে তোমার এসটিভিতে আয়তন বার করতে বলেছে। তোমরা একটু দেখে নাও। এখানে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে T1, সেখানে ডিগ্রি সি থেকে 300 কেলভিন। প্রাথমিক চাপ P1 760 mmHg। প্রাথমিক আয়তন দেওয়া আছে। এবার এসটিভিতে তাপমাত্রা কী হয় বলো তো, 273 কেলভিন হয়। চাপ কী হয় বলো তো, 760 mmHg, যে P2 লিখেছি দেখো। আর এসটিভিতে আয়তন V2 জিজ্ঞাসা করেছে। এবার আমরা চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। সেই সূত্র থেকে মান বসিয়ে V2 কত পেয়েছি, 819 সেমিকিউব। তোমরা ভালো করে তুলে নাও দেখে দেখে, ঠিক আছে? আমি কিন্তু 2-1টা ভিডিওর পর বোর্ডে করাবো, এখন পিডিএফ আকারে করেছি। তোমরা এই পিডিএফ দেখে দেখে করে নাও, ভিডিও পজ করে তোমরা তুলে নিতে পারো। তারপর দেখো, অথবাটা দেখো, এই 3-2 অথবা যেটা পরের পেজে রয়েছে, যে ওই গ্যাসটির আণবিকভাবে বার করতে বলেছে। এখানে কী কী দেওয়া আছে, কি তাপমাত্রা দেওয়া আছে, যেটাকে তুমি কেলভিনে নিয়ে যাবে। আচ্ছা, চাপটাকে তুমি এটিএমে নিয়ে যাবে। কী করে নিয়ে যাবে, এমএমএইচজিকে 760 দ্বারা ভাগ করলে ওটা এটিএমে চলে যাবে। ভরটা দেওয়া আছে 2.2 গ্রাম, আয়তন 1.64 লিটার, আর আরের মান তো দেওয়া আছে, বা তোমরা মুখস্থ রাখবে এইটা। এবার ওখানে দেখো, তোমরা সূত্রটা জানো, আদর্শ গ্যাসের সমীকরণটা, যেটা পিভি সমান এনআরটি, এবং যেখানে এনটা হচ্ছে কি W/M। এবার মানগুলো বসিয়ে এম সমান কী পাচ্ছি, WRT/PV। দেখো, মান বসিয়ে দিলে কত আসছে, প্রায় 44 গ্রাম পার মোল। তার গ্যাসটির আণবিক ভর 44 গ্রাম পার মোল। ঠিক আছে, ভালো করে তুলে নাও। 3 চলে আসো। কী আছে, বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার। দেখো, তোমরা কিন্তু বই থেকে, আর বইতে আছে, বই থেকে চিত্রটা নিয়ে নিতে পারো, সাইডে একটা ছবি এঁকে দিতে পারো। লেখাটা কী আছে দেখো, বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করতে হলে বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে, আলোককেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে রাখতে হবে। ব্যাখ্যাটা কি বলছে, কারণ কি, এই অবস্থানে উত্তল লেন্স দ্বারা বস্তুর একটি সমশীর্ষ বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, যা বিবর্ধক কাচের কাজ করে। রশ্মিচিত্রটি সঠিক স্থানে বস্তু স্থাপন করে দুটি আলোকরশ্মির গতিপথ দেখিয়ে আঁকতে হবে। একটি আলোককেন্দ্র দিয়ে সরাসরি যায় এবং অন্যটি প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস বিন্দু দেয়। তাহলে এটা তোমাদের চিত্রের কথা বলছে। তাহলে চিত্রটা একটা বইতে একটু খুঁজে বের করে নেবে, ঠিক আছে? তোমাদের টেক্সট বইতে রয়েছে। তারপরে দেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি তোমরা এটা পারবে, ঠিক আছে? এখান থেকে তুলে নিতে পারবে, তোমাদের বইতে আছে, এটা বলছি না। অথবাটাও তোমরা পারবে, বা বইতে আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এগুলো তো কমন প্রশ্ন, তোমাদের মুখস্থ করে নিতে হবে ভালো করে, সূত্র একটাও বাদ দেবে না। আচ্ছা, তারপরে দেখো, অষ্টক সূত্রের সংজ্ঞা ও তার একটু ব্যতিক্রম দেখা যায়, দুটি যৌগ। তাহলে সংজ্ঞার আবার সূত্র কী লিখবে দেখো, আছে রাসায়নিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য পরমাণুগুলি ইলেকট্রন বর্জন বা গ্রহণ বা ভাগ করে তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন সম্পন্ন করে। এটাই একটা অষ্টক সূত্র। আচ্ছা, ব্যতিক্রম বলতে এমন যৌগ আছে যাদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন না হলেও তারা যৌগ হয়ে পরিণত হয়ে, যেমন দেখো, প্রথমটা দেখা যায় PCl5। এখানে ফসফরাসের যোজ্যতা কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে। আর BF3 বোরন ট্রাইফ্লোরাইডে থাকে 8টির কম থাকে। তাহলে এক্ষেত্রে অষ্টক পূর্তি
থেকে বেশি বা না হলেও এগুলো যৌগ গঠন করছে, তাহলে এগুলো অষ্টক সূত্রের ব্যতিক্রম, এগুলো লিখে নেবে। তারপরে আছে কি CCl4 লুইস ডট, যেখানে সি এর দেওয়া আছে তোমার ইলেকট্রন বিন্যাস করে নেবে প্রথম, ওর বাইরে 4টে ইলেকট্রন থাকবে। আর যেটা ক্লোরিনের, তার ইলেকট্রন বিন্যাস করে নেবে প্রথমে, করে এইটা করে নেবে এবং নিচে লিখে দেবে কি কার্বন ও ক্লোরিনের মধ্যে সমায়োজী এক বন্ধন উপস্থিত, এটা করে নেবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে করে নিতে পারো ভালো করে। আচ্ছা, ভালো করে তুলে নেবে এটা। তারপরে দেখো 6টা কি বলছে, HCl একটি সমাযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এটা ভালো প্রশ্ন, দেখে নাও। HCl একটি সমাযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কারণ এটি জলে দ্রবীভূত হলে আয়নিত হয়ে মুক্ত আয়ন, কি কি আয়ন? আয়নটা লিখতে পারো H3O+ এবং Cl- উৎপন্ন করে। এবার যেহেতু আয়ন উৎপন্ন করছে, তাহলে তো তড়িৎ এবার পরিবহনে সক্ষম হবে। কারণ কি আমরা কি জানি বলো তো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটায় বা জলীয় দ্রবণে কে আয়ন পরিবহন করে? আয়ন পরিবহন করে। ঠিক আছে, ইলেকট্রন নয়, কিন্তু আয়ন পরিবহন করবে। যেহেতু আয়ন উৎপন্ন হয়ে যাচ্ছে, তাহলে আবার তড়িৎ পরিবহন করবে, এটা একটু লিখে নেবে। আচ্ছা, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে দুটি পার্থক্য দেখো। দুটো পার্থক্য সংজ্ঞাটা কি দিয়েছে? লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অন্যদিকে তরল অ্যামোনিয়া হলো উচ্চ চাপে বা নিম্ন উষ্ণতায় গ্যাসীয় অ্যামোনিয়ার তরল রূপ। এটা সংজ্ঞা আকারে পার্থক্য হয়ে গেল। আর ভৌত অবস্থা কি বলছে? লাইকার অ্যামোনিয়া একটি তরল মিশ্রণ, আর তরল অ্যামোনিয়া একটি বিশুদ্ধ তরল পদার্থ। ঠিক আছে, দুটো পার্থক্য লিখে নেবে, বা তোমাদের বইতেও আছে, বই থেকে করবে। আচ্ছা, তারপরে ইউরিয়া কীভাবে উৎপন্ন হয় বা কী কী লাগে, দুটি কী লাগে বিকারক হিসেবে সেটা দেখো। তাহলে কী কী লাগে দেখো। ইউরিয়া প্রস্তুতির জন্য প্রধানত অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিকারক হিসেবে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটি উচ্চ চাপ এবং সাধারণত 140 থেকে 170 বায়ুমণ্ডলীয় চাপ ও 180 থেকে 200 ডিগ্রি সি তাপমাত্রায় সংঘটিত হয়। প্রথমে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, যা পরবর্তীতে ভেঙে ইউরিয়া উৎপন্ন করে। তারপর প্রশ্ন দেখো যে তামার পাত্রের ওপর সবুজ ছোপ পড়ার কারণ কি? তাহলে তামার পাত্রের ওপর সবুজ ছোপ পড়ার কারণ হলো কপার কার্বনেট গঠন। তামা আর্দ্র বাতাসে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে তামার উপর একটি সবুজ রঙের আস্তরণ বা ছোপ তৈরি হয়, যা মূলত ক্ষারীয় কপার কার্বনেট। সংকেতটা তোমরা লিখে নেবে। এই প্রক্রিয়ায় তামার ক্ষয় বা কলঙ্ক ধরা বলা হয়। তো তোমরা বিক্রিয়াটা এখানে দেওয়া নেই, তোমরা বই থেকে করে নেবে বিক্রিয়াটা, বা বই থেকে ভালো করে তুলে নেবে। ঠিক আছে, তারপরে দেখো একটা রূপান্তরকরণ বলেছে। রূপান্তর কি বলেছে? C2H2 থেকে কি করে C2H6 করবে। দেখো অ্যাসিটিলিন বা C2H2 থেকে যদি নিয়ে যেতে চাই, প্রথমে কী করতে হবে? নিকেল বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করতে হবে, যুক্ত বিক্রিয়া করতে হবে। হাইড্রোজেনেশন করলে ইথেন উৎপন্ন হবে। ঠিক আছে, এটা লিখে নেবে। আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে C2H2+ 2H2 থেকে Ni or PT। এবার কী বলতো, এই বিক্রিয়াটা দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে উৎপন্ন করে তোমার ইথেন উৎপন্ন করে, তারপরে কিন্তু মিথেন। ঠিক আছে, দুটো ধাপ একসাথে করে দিয়েছি, তোমরা বই থেকে দুটো ধাপ আলাদা আলাদা লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো একই আণবিক সংকেত C3H8O বিশিষ্ট দুটি জৈব যৌগ হলো কি প্রোপান 1 এবং মিথক্সি ইথেন। সংকেতগুলো দেখে নাও। প্রথম প্রোপান 1 CH3 CH2 CH2OH। দেখো এটা যদি তুমি হিসাব করে দেখবে, সি হচ্ছে 3টে আছে, H 8টা, ও একটা, তাহলে C3H8O পেয়ে যাচ্ছ। আবার দেখো মিথক্সি ইথেন যে সংকেতটা রয়েছে CH3 CH2O CH3, সেখানেও কিন্তু C3 আছে, H8 আছে, আর ও আছে। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু এখানে কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ আলাদা হওয়ায় কিন্তু এরা দুটি আলাদা যৌগ। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা এই 2 নম্বরগুলো করে নাও, 3 নম্বরগুলো করাচ্ছি। আচ্ছা, 4এর দাগেরগুলো দেখো। প্রথমে 1এর দাগে কী বলছে? আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এক্ষেত্রে দেখো 3টে সূত্র দ্বারা গঠিত হয়। প্রথমে হচ্ছে কি বয়েলের সূত্র, যেটা তোমরা জানো, একটু দেখে নাও। সেখান থেকে কী পাবো? V সমানুপাতিক 1/P। চার্লসের সূত্রে কী পাবো? V সমানুপাতিক T। এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে কী পাবো? V সমানুপাতিক N। এবার 3টি সূত্র যদি আমরা যৌগিক ভেদ করে দিই, তাহলে সেখান থেকে কী পাবো? V সমানুপাতিক NT/P। এই যে দেখতে পাচ্ছ NT/P, বা ওখান থেকে PV সমানুপাতিক NT। এবার
এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আর আছে, যেটাকে আমরা কী বলি, সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে সেখান থেকে আদর্শ গ্যাসের সমীকরণটা পেয়ে যাচ্ছি পিভি সমান এনআরটি। একটু ভালো করে তুলে নাও, ঠিক আছে, ভিডিও পজ করে করে তুলে নাও। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? তাহলে দেখো, তোমাদের কিন্তু এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে তোমাদের কিন্তু বিক্রিয়াটাকেও জানতে হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যে এই চুনের বিক্রিয়াটা কিন্তু তোমাদের অজৈব রসায়ন চ্যাপ্টারে রয়েছে। তাহলে এই বিক্রিয়াটা সেখান থেকে দেখে নিতে পারো, বা এখানে তুলে নাও দেখে দেখে। 2NH4Cl প্লাস CaOH হোল 2 থেকে CaCl2 প্লাস 2H2 প্লাস 2NH3। এবার যেহেতু এখানে NH3 তৈরি করার প্রশ্ন এসছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, তাহলে দুটোর আণবিক ভর বের করে নেব। প্রথমে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর কী হবে, N-এর 14 প্লাস হাইড্রোজেনের 1 করে 4, তাহলে 4 × 1 প্লাস 35.5 সমান কী পেয়ে যাচ্ছি, 53.5। এবং NH3 আণবিক ভর কী করে পাবো, 14 প্লাস 3 × 1 17। তাহলে যেহেতু 2 মোল উৎপন্ন হচ্ছে, দেখো কী করে করেছি দেখো। তাহলে সমীকরণ অনুযায়ী 2 মোল NH4Cl থেকে 2 মোল NH3 পাওয়া যায়, যেখানে 2 মোলের আয়তনটা কি পাবো, 2 × 22.4 44.8, অর্থাৎ 44.8 লিটার NH3 তৈরি করতে 107 গ্রাম NH4Cl প্রয়োজন। এটা লিখবে ঐকিক নিয়ম যে 44.8 লিটার NH3 তৈরি করতে 107 গ্রাম NH4Cl প্রয়োজন। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী 1 লিটার করতে কত হবে, 107/44.8, এবং শেষে লিখবে কি 4.48 লিটার NH3 তৈরি করতে প্রয়োজনীয় NH4Cl এর পরিমাণ 107/44.8 × 4.48 সমান কী পেয়ে যাচ্ছ, 10.7 গ্রাম। ঠিক আছে, এটা তোমরা একটু কম ভাষায় লিখে নিতে পারো, এখানে অনেক ভাষা দিয়ে করা আছে, তোমরা কম ভাষায় ঐকিক নিয়মে করে নেবে। তাহলে উত্তরটা আসবে কিন্তু 10.7 গ্রাম। অথবাটা দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অপদ্রব আছে, 50 গ্রাম জিঙ্কের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটালে কী পরিমাণ H2 উৎপন্ন হবে? তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কি বলেছে, 35% রয়েছে অপদ্রব। তাহলে আমার একদম বিশুদ্ধ জিঙ্কের শতাংশ কত হবে, বাদ দিয়ে দেবো, 100% থেকে 35% বাদ দিলে 65% আছে। এবার 50 গ্রাম জিঙ্কের মধ্যে কত থাকবে, 50 × 65/100, তাহলে 32.5 গ্রাম। বিক্রিয়ার সমীকরণটা এটা জানা সমীকরণ, দেখে নাও, Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2। এখানে Zn পারমাণবিক ভর দেওয়া আছে তোমাদের 65, আর H2 এর কত, 2। তাহলে ঐকিক নিয়ম করবে, 65 গ্রাম Zn থেকে 2 গ্রাম উৎপন্ন হয়, 1 গ্রাম থেকে কত, আর 32.5 গ্রাম থেকে কত, তাহলে কত পাচ্ছি দেখো, কাটাকাটি করে উত্তর আসবে 1 গ্রাম H2 উৎপন্ন হয়। ঠিক আছে, ভালো করে তুলে নাও, 1 গ্রাম H2 উৎপন্ন হয়। তারপরে দেখো 4-3, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে প্রথমে পার্থক্যটা দেখে নাও, তাপ ও তড়িৎ পরিবহনের পার্থক্য কি বলছে, মাধ্যম। তাপ পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন হতে পারে, যেমন কঠিন তরল গ্যাস, কিন্তু তড়িৎ পরিবহনের জন্য পরিবাহী পদার্থের প্রয়োজন হয়। ঠিক আছে, পরিবাহী পদার্থ হতে হবে তা তড়িৎ পরিবহনের জন্য। কণা স্থানান্তর কি বলছে, তাপ পরিবহনের সময় সাধারণত কণার প্রকৃত স্থানান্তর ঘটে না পরিবহন পদ্ধতিতে, কিন্তু তড়িৎ পরিবহনে ঘটে ইলেকট্রন বা আয়নের স্থানান্তরের মাধ্যমে। ঠিক আছে, দুটো পার্থক্য তুলে নাও ভালো করে। তারপরে কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে তোমার গামা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বিটা বার করতে হবে। দেখো বিটা সমান কি এখানে লিখে নিয়েছে, যে গামা ও বিটার মধ্যে সম্পর্ক হলো গামা সমান 2 বিটা, বা বিটা সমান গামা বাই 2। তাহলে এখান থেকে মান বসিয়ে কত এসছে, বিটার মান 9 × 10⁻⁻6 ডিগ্রি C ইনভার্স। ঠিক আছে, ঠিক করে তুলে নাও। আচ্ছা, 4-5 কি বলছে, দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে মিউ ল্যামডা সমান ধ্রুবক। ঠিক আছে, আমার এখানে সমান ধ্রুবক লেখা নেই, তোমরা একটু দেখে নেবে ঠিক করে। আচ্ছা, আমরা কি জানি প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পর্কটা কি, যে মিউ সমান C/v, যেখানে মিউ সি আর ভিটা দেওয়াই আছে কি। এবার আরেকটা সম্পর্ক কি জানি, তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, ভি সমান এফ ল্যামডা, বা এখানে তোমরা এন ইউজ করতে পারো, এন ল্যামডা।
শূন্যস্থানের ক্ষেত্রে কি লিখেছে, সি সমান এফ ল্যামডা জিরো, আর মাধ্যমে আলোর বেগ ভি সমান কী হবে, এফ ল্যামডা। এবার সেখান থেকে মান বসিয়ে মিউ সমান এফ ল্যামডা জিরো বাই এফ ল্যামডা, এফ এফ কাটা গেলে মিউ সমান ল্যামডা জিরো বাই ল্যামডা, কোনাকুনি গুণ হলে মিউ ল্যামডা সমান ল্যামডা জিরো। এবার ল্যামডা জিরো কি, শূন্যস্থানে আলোর তরঙ্গদৈর্ঘ্য, যেটা একটা ধ্রুবক, তাহলে সেখান থেকে কী পেলাম, মিউ ল্যামডা হচ্ছে একটি ধ্রুবক, প্রমাণিত হয়ে গেল। ঠিক করে তুলে নাও এটা, ঠিক আছে, ভিডিও পজ করে তুলে নেবে তোমরা। তারপরে দেখো, অথবা কি বলছে, 4 সেমি বেধ বিশিষ্ট কাচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে, কাচের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান 1.5। তাহলে মিউ সমান 1.5 দেওয়া আছে, আলোর বেগ তোমরা জানো সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার সূত্রটা কি, মিউ সমান সি বাই ভি, সেখান থেকে ভির মানটা তোমরা বের করে নেবে, দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার কি দেওয়া আছে, কাচের ব্লকের বেধটা কত দেওয়া আছে, 4 সেমি, সেখান থেকে মিটার করে নেবে 0.04 মিটার। এবার সময় সমান আমরা কি জানি, সময় সমান, দেখো এস সমান ভিটি জানি, তাহলে টি সমান কী হবে বলো তো, এস বাই ভি, তোমার কতটা দূরত্ব বাই বেগ, তাহলে 0.04 দূরত্ব বাই বেগটা ওই মাধ্যমে আলোর বেগ বের করে নিয়েছো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেখান থেকে কাটাকাটি করে কত আসছে, টি সমান 2 × 10⁻10 সেকেন্ড। ঠিক করে নেবে এটা, ঠিক করে তুলে নাও। আচ্ছা, জুলের সূত্রগুলো একটু দেখে নাও, এটা আর বলছি না, তোমাদের এটা জানার কথা বা বইতে আছে, যে তাপ সংক্রান্ত যে জুলের সূত্রগুলো রয়েছে, 3টে সূত্র একটু দেখে নাও, ঠিক আছে, তুলে নিতে পারো বা বইতে তোমাদের আছে, এটা আর বলছি না। পরের প্রশ্নে আসছি, একই বিভব প্রভেদে 220 ভোল্ট বিশিষ্ট 60 ওয়াট এবং 100 ওয়াটের বাতি দুটিকে প্রথমে শ্রেণী সমবায় ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বলভাবে আলো দেবে, তার ব্যাখ্যা লেখো। দেখো, পি সমান আমরা কি জানি, v²/r। তাহলে সেক্ষেত্রে প্রথম বাতির ক্ষেত্রে আমরা রোধটা পাচ্ছি 806.67 ওহম, এবং 100 ওয়াট বাতির ক্ষেত্রে পাচ্ছি 484 ওহম। তাহলে দেখা যাচ্ছে কার ক্ষেত্রে রোধটা বেশি, 60 ওয়াটের বাল্বের ক্ষেত্রে, তাহলে সেটা লেখা আছে R60 > R100। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, শ্রেণী সমবায় বাতি দুটির মধ্যে দিয়ে একই পাওয়া মাত্রা আই যায়, উৎপন্ন তাপ কি হয়, রোধের সমানুপাতিক, যেখানে রোধ বেশি সেখানেই তোমার উৎপন্ন তাপ বেশি, বা সেখানে উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে এক্ষেত্রে 60 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে। এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে উল্টো, ঠিক আছে, এক্ষেত্রে 100 ওয়াট বাতিটি মানে উজ্জ্বলভাবে জ্বলবে। তোমরা লিখে নেবে, ঠিক করবে, এটা তোমাদের বইতেও আছে, একটু দেখে নেবে, ঠিক আছে, যুক্তিটা একই থাকবে। অথবা দেখো, এখানে তোমাদের অভ্যন্তরীণ রোধ দিয়ে অঙ্ক আছে, কী দেওয়া আছে, মানগুলো কী দেওয়া আছে, ই দেওয়া আছে 2.1 ভোল্ট, আচ্ছা, অভ্যন্তরীণ রোধ r দেওয়া আছে 0.1 ওহম, আর ভি দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে 2.08 ভোল্ট। তাহলে সেখান থেকে সূত্রটা আমরা কি জানি, ভি সমান ই মাইনাস আইআর, সেখান থেকে মান বসিয়ে আইটা কী পাচ্ছি, ই মাইনাস ভি বাই r। দেখো মান বসিয়ে আইটা এসছে 0.2 অ্যাম্পিয়ার। আবার ওহমের সূত্রানুযায়ী আর সমান ভি বাই আই, সেখান থেকে মান বসিয়ে দেখো, ঠিক করে তুলে নাও, এটা তোমরা পারবে, বইতেও আছে 10.4 ওহম, যে আর সমান 10.4 ওহম। নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা, এটা আর বলছি না। আচ্ছা, ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণ, এটা দেখে তুলে নাও, U23592 প্লাস N10 থেকে নিউট্রন থেকে এইটা উৎপন্ন হচ্ছে, এটা দেখে তুলে নাও। আর নিউক্লিয় বিভাজন তো তোমরা পারবে, ঠিক আছে, বিক্রিয়াটা দেখে তুলে নাও। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকারেল, ঠিক আছে, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, 4-8 বলছি। এবার যেখানে তোমাদের একটা দেওয়া আছে যে A23490 থেকে B20682 আলফা ও বিটা কটা নির্গত হয়েছে। তাহলে দেখো উপরে সবচেয়ে দেখো ভর সংখ্যার পরিবর্তনটা দেখে নাও, 234 থেকে 206, তাহলে 28 কমে গেছে। তাহলে প্রতিটি আলফা কণা নির্গমনে ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। তাহলে সুতরাং 28 কমেছে মানে কটা নির্গমন হয়েছে, 7টি আলফা কণা বেরিয়ে গেছে। এবং পারমাণবিক সংখ্যার পরিবর্তন কত হয়েছে, 90 - 82 8 হয়েছে। 7টি আলফা কণা নির্গমনে পারমাণবিক সংখ্যা কমে 7 × 2 14 একক, কিন্তু পারমাণবিক সংখ্যা কমেছে মাত্র 4 একক। এর কারণ হলো প্রতিটি বিটা কণা নির্গমনে 1 একক বাড়ে। তাহলে সুতরাং বিটা কণা নির্গমনের ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 14 - 8 6 একক, তাহলে বিটা কণার সংখ্যা 6টি। তাহলে কী পেলাম, আলফা কণা নির্গমন হয়েছে 7টি, বিটা কণা নির্গমন হয়েছে
6টি। দেখে নাও, একটু ভালো করে তুলে নাও, এরকম টাইপের আসবে কিন্তু প্রশ্ন। তারপরে দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, ঠিক আছে। হাইড্রোজেনের অবস্থান, আইসোটোপের অবস্থান, এগুলো তো বারবার হয়েছে তোমাদের পড়া, এটা করে নেবে। তড়িৎ স্কেল কী দিয়ে মাপা হয়? পাউলিং স্কেলে মাপা হয় সাধারণত, পাউলিং স্কেলে তুলে নাও এটা। তড়িৎ সাধারণত পাউলিং স্কেলে মাপা হয়। আচ্ছা, এ বি সি কী বলা আছে? এর পারমাণবিক সংখ্যা 6, বির 8, সির 10, সি একটি নিষ্ক্রিয় মৌল। কোনটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? তাহলে এটা অপরা তড়িৎধর্মিতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এক্ষেত্রে দেখো বি যেটা রয়েছে, ওর ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? 2 আর 6, ওর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা ইলেকট্রন জোরকে আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, তাই জন্য বি মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। দুয়েরটা কী বলছে? কোন মৌলটির পরমাণবিক আকার সবচেয়ে কম? দেখো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, তাহলে একদম শেষে আছে কে? সি, তাই জন্য এর আকার কম হবে, সি মৌলটির পরমাণবিক আকার কম। তারপরে আছে কি? বি মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে? তাহলে বি মৌলটি যদি ইলেকট্রন বিন্যাস করো কী হবে? 2 আর 6, তাহলে এক্ষেত্রে কী হবে? 2 নম্বর পর্যায়, 6 মানে কি 10 যোগ হবে, 6-এর সাথে 10 যোগ 16 নম্বর শ্রেণীতে থাকবে। আচ্ছা, 4 দাগে 10 দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? গলিত অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুসপারের মিশ্রণ ব্যবহৃত হয়। আচ্ছা, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলো তুলে নাও, ঠিক আছে। ক্যাথোডে হয় Al3++3E- থেকে Al, আর অ্যানোডে ঘটে তোমার 2O2- থেকে O2+4E-, দেখে দেখে তুলে নাও, ঠিক আছে, এটা তোমাদের বইতেও আছে। অসল পদ্ধতিতে এখান থেকে তোমরা তুলে নিতে পারো, বা এটা তোমাদের তো খুব গুরুত্বপূর্ণ, অসওয়াল আর যেটা স্পর্শ পদ্ধতি রয়েছে, এটার বোঝাচ্ছে না, তোমরা পারবে, এখান থেকে তুলে নিতে পারো, বা তোমাদের বইতে আছে, ভিডিও থেকে তুলে নিতে পারো পজ করে। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিডের সাথে যে NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া, সেটা দেখে নাও, যে এখানে বিক্রিয়াটা কী উৎপন্ন হচ্ছে? CH3COONA, মানে একটা এস্টার উৎপন্ন হচ্ছে, যার নাম কি? সোডিয়াম অ্যাসিটেট। জল উৎপন্ন হচ্ছে, H2 উৎপন্ন হচ্ছে, ও CO2 উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এস্টারিফিকেশন কাকে বলে? অ্যাসিড বা ক্ষার অনুঘটকের উপস্থিতিতে একটি কার্বক্সিলিক অ্যাসিড এবং একটি অ্যালকোহলের মধ্যে বিক্রিয়ায় এস্টার এবং জল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটিকে এস্টারিফিকেশন বলে। এটি একটি উভমুখী প্রক্রিয়া, ঠিক আছে। উপরের ওটা কিন্তু এস্টার উৎপন্ন হয়নি, কারণ এখানে এনে ছিল, ওটা আমার বলা ভুল হয়ে গেছে, ওটা এস্টার উৎপন্ন হয়নি। আচ্ছা, তারপরে দেখো এস্টারিফিকেশনের বিক্রিয়া একটু দেখে নেবে। আচ্ছা, শেষেরটা একদম দেখো, ABC যেটা চিহ্নিত করুন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বিক্রিয়াগুলো জানতে হবে। C2H5OH, যেটা কী বলো তো? ইথাইল অ্যালকোহল। যদি H2SO4 দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে নিদারুণ বিক্রিয়া ঘটে, এবং সেখান থেকে কি উৎপন্ন হয়? ইথিলিন উৎপন্ন হয়, C2H4। এর জায়গায় তাহলে কী হয়ে গেল? C2H4। এ লিখবে কি? এ হলো C2H4। তোমরা বিক্রিয়াগুলো তুলে নেবে দেখে দেখে। তারপর বলছে কি? A+Br2 থেকে CCl4 দিলে বি উৎপন্ন হচ্ছে। বিটা কি? দেখো Br2 হচ্ছে কি? ব্রোমিন। তাহলে ইথিলিন আর ব্রোমিনের বিক্রিয়া কী উৎপন্ন হয়? 1,2-ডাইব্রোমোইথেন। তাহলে এই যে বিক্রিয়াটা দেখে নাও, C2H4+Br2 থেকে C2H4Br2, তাহলে এটা বি হচ্ছে কি? বি হলো 1,2-ডাইব্রোমোইথেন, C2H4Br2। আবার কি বলছে? এতে যদি H2Ni 200 ডিগ্রি সি দেওয়া হয়, কি উৎপন্ন হয়? তাহলে ইথিলিনে যদি তুমি H2 দ্রুত বিক্রিয়া করো, সেখান থেকে ইথেন উৎপন্ন হয়, মিথেন না, ইথেন উৎপন্ন হয়। বিক্রিয়ার তুলে নাও, আর লাস্টে লিখবে কি? সি হলো C2H6 ইথেন, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিও পজ করে ভালো করে তুলে নেবে, আর আমি ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো, দুটো মানে 2 নম্বর আর 3 নম্বরের পিডিএফগুলো দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিও দেখে তুলতে অসুবিধা হয়, তোমরা পিডিএফ দেখে তুলবে, ঠিক আছে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, আর পরের ভিডিওতে আরও স্কুল করাবো, ঠিক আছে, গণিতও করাবো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। রাখছি, ভালো থাকবে।